পশ্চিমা দেশগুলোয় কাউকে স্যার বা ম্যাডাম সম্বোধন করা স্বাভাবিক, সহবত। তার সাথে সম্মান, শ্রদ্ধা প্রদর্শনের সম্পর্ক থাকে। তবে ক্ষমতা কাঠামোর সম্পর্ক তেমনটা থাকে না। কার্যকারণ হিসাবে ভয়ও কোনো ভূমিকা রাখে না সাধারণত। তবে আমাদের এই বাংলাদেশের বিষয়টি ঠিক তা নয়। এদেশে অনেকটা ভয় ও সামান্য সম্মান থেকেই স্যার ম্যাডাম মুখে আসে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই সম্বোধন করতে হয় অনেকটা বাধ্য হয়ে। পদাধিকারীরা এসব শুনতে না পেলে কখনো কখনো কারো কথা কানেই তুলতে চান না। এই ঘটনা বেশি ঘটে সাধারণত সরকারি নানা অফিসে। এসব অফিসে স্যার ম্যাডাম ডাকা বা না ডাকা নিয়ে বেশ কিছুদিন পরপরই ঘটে নানা ঘটনা। সেসব নিয়ে সংবাদও হয়। মূলত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেই এসব ঘটনার অবতারণা বেশি। সেবা নিতে গেলেও তাই সেবাগ্রহীতাদের ততস্থ থাকতে হয় কাকে কী বলে ডাকতে হবে তা নিয়ে। এর ব্যতিক্রমী কখনো কখনো হয়ে দাঁড়ায় মহানুভবতার দৃষ্টান্ত। গত 2 দশকের বেশি সময় ধরে আমাদের দেশে সরকারি চাকরির দাম তুলনামূলকভাবে একটু বেশি। আগে ক্ষমতা থাকলেও বেতন ভাতা কিছুটা কম ছিল সরকারি চাকুরিদের। তবে 2015 সালের পে কমিশন বেতন বৃদ্ধির পর দুই পাল্লায় প্রায় সমান সমান। সেই সঙ্গে আবাসন থেকে শুরু করে সহজ শর্তে ঋণ পর্যন্ত অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা তো আছেই। ফলে সামাজিক, অর্থনৈতিক বা প্রশাসনিক সব ধরনের মর্যাদার দিক থেকেই সাধারণ নাগরিকদের চেয়ে অনেকাংশে এগিয়ে আছেন সরকারি চাকুরিরা। আর এই প্রেক্ষাপটেই সরকারি চাকরি হয়ে গেছে সোনার হরিণের অন্য নাম। ক্যাডার হোক বা নন ক্যাডার, শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে প্রথম লক্ষ্য করেই সরকারিকে। সরকারি চাকরিতে কোটা থাকা না থাকা এ দুটো নিয়ে দুটো বড় আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান, সরকারের পতন হয়েছে। মোটা দাগে কারণ সেই সরকারি চাকরি, তাতে যেন বৈষম্য না হয় তার দাবিতে যে আন্দোলনের সূত্রপাত, সেটি শেষে আরও বড় প্রেক্ষাপটে হাজির হয়, সরকার পতন ঘটে। বাংলাদেশের মতন দেশগুলোয় অর্থ উপার্জনের নিশ্চয়তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সরকারি চাকরি সে কারণেই সোনার হরিণ বনে গেছে। কারণ সরকারি চাকরি হারানো খুব কঠিন, বাংলাদেশে তো আরও বেশি। গত 54 বছরের ইতিহাসে বোধহয় গত 24-এর গণ অভ্যুত্থানের পরই সরকারি চাকরি হারানোর ঘটনা তুলনামূলক বেশি দেখা গেছে। তা নইলে কর্মস্থলে দিনের পর দিন উপস্থিত না থাকার পরও, কোনো কাজ না করার পরও সরকারি চাকরি রয়ে যাওয়ার খবর রীতিমতো পাওয়া যায়। আশা করা যায় এদেশে সরকারি চাকরি আদতে কী তা বোঝা যাচ্ছে নিখুঁতভাবে। সরকারি চাকরি নিয়ে এত কথা উঠছে কারণ সম্প্রতি সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে 25,800 টাকা করার প্রস্তাব করা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে পে কমিশন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রস্তাবে সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা করা হচ্ছে। এজন্য সরকারের বাড়তি দরকার হবে প্রায় 1 লাখ কোটি টাকা। প্রস্তাবিত নতুন কাঠামোতে 20টি গ্রেড বহাল রেখেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। নতুন পে স্কেলের রিপোর্টে সবচেয়ে বেশি 144% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 20তম গ্রেডে। ফলে 8,200 টাকার মূল বেতন হয়ে যাচ্ছে 25,800 টাকা, সর্বসাকুল্যে যা দাঁড়াতে পারে 42,000-এ। বিদ্যমান 20তম গ্রেডে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 25,800 টাকা এবং প্রথম গ্রেডের বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,65,500 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই সংবাদ প্রকাশের পর নানামুখী আলোচনা শুরু হয় সমালোচনাও। কারণ দেশের সার্বিক অর্থনীতির অবস্থা সুবিধার না। প্রায়ই অর্থনীতির অধোগতির নানা খবর মিলছে, বেকারত্ব বাড়ছে, জাতীয় অর্থনীতির ওপর চাপও বাড়ছে। এমন অবস্থায় যখন সরকারের ব্যয়ের তালিকায় বাড়তি 1 লাখ কোটি টাকা যুক্ত করার প্রস্তাব আসে, তখন স্বাভাবিকভাবেই বেসরকারি করদাতা আমজনতার ভালো লাগার কথা নয়। দিন শেষে তাদের করের টাকাতেই তো এত বেতন দিতে হয়। ফলে সরকারের ব্যয় বাড়লে তা আসলে সাধারণের ঘাড়েই চাপে। আর সেই চাপের কাফফারা হিসাবে দিতে হয় বেশি বেশি কর। কথা হলো, অতিরিক্ত কর দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থা সাধারণ মানুষের আছে কিনা, দেশের মানুষের এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা আসলে কেমন। খাদ্যপণ্যের দামের কারণে মূল্যস্ফীতির চাপ এখনও বেশি। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি, রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছু উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও রাজস্ব আদায় পরিস্থিতি ভালো নয়। রপ্তানি আয় পরিস্থিতিও আগের চেয়ে কিছুটা খারাপ হয়েছে। বিবিএস বলছে, গত ডিসেম্বরে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল 8.08%। এর মানে হলো মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে, কারণ প্রকৃত আয় কমে যায়। অন্যদিকে এনবিআরের হিসাব অনুযায়ী গত জুলাই-ডিসেম্বর সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 2,31,205 কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে 1,85,229 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি প্রায় 46,000 কোটি টাকা। ফলে সরকারের আয়ে টান পড়ছে। অর্থাৎ একটি বিষয় স্পষ্ট যে কর দেনেওয়ালা মানুষের হাতে টাকা বেশি নেই, তাই করও দিচ্ছে মানুষ কম। এ কারণেই কি করের রিটার্ন জমা দেওয়ার সময় খালি বাড়ছেই?
স্বাভাবিক হিসাবে তেমনটাই মনে হবে। আসল কারণ এই দেশের কোন সরকার জানিয়েছে কে কবে। গত বছরের শেষের দিকে শ্রমশক্তি জরিপ ২০২৪ প্রকাশ করে বিবিএস। ২০২৪ সাল শেষে বাংলাদেশের বেকারের সংখ্যা ২৬,২৪,০০০। সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এর পরের দুটি স্থানে আছে যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। দেশে এক বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে ১,৬০,০০০। একই সঙ্গে কমেছে কর্মক্ষম ও কর্মে নিয়োজিত জনগোষ্ঠী। নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে। এটাই সরকারিভাবে পাওয়া সর্বশেষ শ্রমশক্তি জরিপ। সাম্প্রতিক অবস্থা তাহলে কেমন? যদি সর্বশেষ জরিপকে ইঙ্গিত হিসেবে ধরা হয়, তবে বলতেই হয় যে দেশের কর্মস্থানের সার্বিক পরিস্থিতি আসলে সুবিধার নয়। তা কাজই যদি না থাকে, আয় কিভাবে হবে? আয় যদি ঠিক মতো না হয়, তাহলে কর দেবে কিভাবে? নিজের সঞ্চয় ভেঙে? অন্তর্বর্তী সরকারের হাবভাব অবশ্য সেরকমই। এ কারণে হয়তো সরকারি চাকুরদের বেতন ব্যাপক হারে বাড়ানোর পরিকল্পনা করতে এবং তা নির্বাচন পরবর্তী নতুন সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে দ্বিধা হয়নি। আর বাংলাদেশের রাজনৈতিক বা অরাজনৈতিক সব সরকারই এই দেশের করদাতা জনতাকে গৌরীশীন হিসেবেই দেখে থাকে। সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ২৪-এর গণঅভ্যুত্থানের পরও তেমনটি হয়নি। সরকারি চাকুরিদেরও অবশ্য কিছু যুক্তি আছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ নানা কারণ দেখানোই যায়। তবে কথা হলো, সরকারি চাকুরিদের যে বেতন বাড়ছে না তা কিন্তু নয়। বার্ষিক কর্মমূল্যায়ন ও ইনক্রিমেন্ট তো আর থেমে নেই। ফলে আয় বৃদ্ধির পথ খোলাই আছে। এখন পে স্কেল রিপোর্ট প্রস্তাব করছে সরকারি চাকুরিদের মূল বেতনই বাড়িয়ে দেওয়ার। তাও করা যায় যদি যে কারণে সরকারি চাকুরিদের প্রয়োজন হয় করদাতা জনতার, সেই কাজটি ঠিকঠাক হয়। অর্থাৎ জনগণ যদি ঠিকঠাকভাবে সরকারি সেবা পায়, সরকারি কর্মকাণ্ড যদি পুরোপুরি জনমুখী হয়, তাহলে জনতার জন্য সেই কাজে ব্রতী মানুষদের বেতন বাড়ানোয় আপত্তি করার কোনো কারণই নেই, বরং উৎসাহ দেওয়ার কথা। কিন্তু সরকারি সেবা কি মানুষ ঠিক মতন পায় হয়রানি ছাড়া? বাংলাদেশের জন্মের পর থেকেই এই দেশটায় সরকারি সেবা, তার মান এবং সেবা পাওয়ার হয়রানিমূলক ধরন নিয়ে প্রশ্ন আছে ঢের। কিছু তথ্য জেনে নেওয়া যাক এ বিষয়ে। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক ২০২৪ অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৪তম। ২০২৩ সালে এই অবস্থান ছিল ১০তম। বাংলাদেশের ৪ ধাপ এগিয়ে যাওয়ার কারণ এই দেশে দুর্নীতি কমেছে তা নয়, বরং বাংলাদেশ নম্বর আরও কম পেয়েছে। বাংলাদেশের এই স্কোর ২০১২ সাল থেকে ১৩ বছরের সর্বনিম্ন। সেবা খাতে দুর্নীতি, টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৩ অনুযায়ী ২০২৩ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত মেয়াদে সার্বিকভাবে ৭০.৯% খানা দুর্নীতির শিকার হয়েছে। সেবা খাতে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হল পাসপোর্ট, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থা, বিচারিক সেবা ও ভূমি খাত। সর্বোচ্চ ঘুষ গ্রহণকারী ৩টি খাত হল পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। আর ২০২৩ খানা জরিপে সার্বিকভাবে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ছিল প্রায় ১০,৯০২ কোটি টাকা। কিছু বিষয় লক্ষণীয়। আমাদের দেশে যেসব সেবা খাত বেশি দুর্নীতিগ্রস্ত, তার সবই সরকারি। সাধারণ মানুষদের বেশি ঘুষও দিতে হচ্ছে এসব খাতে। সরকারি চাকুরিদের ঘুষ দিতে হচ্ছে। তা না দিলে সেবা পাওয়া যাচ্ছে না, মিলছে হয়রানি। অর্থাৎ সরকারি সেবা পাওয়ার জন্য সরকারি চাকুরিদের বেতন দিতে একদিকে কর দিচ্ছে নাগরিকেরা, অন্যদিকে সেই সেবা পাওয়ার জন্য যাতে হয়রানি না হয় তার জন্য উপরি অর্থ দিতে হচ্ছে টেবিলের নিচ দিয়ে। টেবিলের উপরে আর টেবিলের নিচে সাধারণ নাগরিকদের খরচ করতে হচ্ছে দুদিকেই। তাদের ডান ও বাম দু হাতই আটকে গেছে, তাতেও শান্তি নেই। এখন আবার সেই সরকারি খাতের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর চাপও নিতে হবে ওই সাধারণকেই। ট্র্যাজেডি আর কাকে বলে? এরই মধ্যে অবশ্য টিআইবি সংখ্যা প্রকাশ করেছে। টিআইবি বলছে, জনপ্রশাসনের কার্যকর সংস্কার ও সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত না হলে নতুন পে স্কেল ঘুষ ও দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির হাতিয়ার হয়ে উঠতে পারে। সাম্প্রতিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলছে, জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে পে স্কেল বাড়ালে দুর্নীতি কমার কোনো উদাহরণ নেই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত বেতন বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে ইতিমধ্যে আর্থিক সংকটে থাকা সাধারণ মানুষদের উপর। একই সঙ্গে দ্রব্যমূল্য সহ সার্বিক ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে, যা জনজীবন মাত্রার ব্যয় আরও বাড়াবে। ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হলেও ঘুষ, দুর্নীতি ও অনিয়ম একটি বড় অংশের কাছে যেন অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অতীতে বেতন ভাতা বাড়িয়ে দুর্নীতি কমানোর কোনো দৃষ্টান্ত নেই। অন্যদিকে বেতন বৃদ্ধির তুলনায় ঘুষ ও অবৈধ লেনদেন আরও বেড়েছে। এবারও এর ব্যতিক্রম হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ বেতন বাড়িয়েও ঘুষ, দুর্নীতি, হয়রানি থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই, বরং আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রবল।
আর এই দেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব বিলম্ব হলেও কোনো না কোনো মাত্রায় বাস্তবায়নের দিকে এগিয়েছে প্রতিবার। তাই যতই অন্তর্বর্তী সরকার বলুক না কেন তারা এটি বাস্তবায়ন করবে না, করবে পরবর্তী নির্বাচিত সরকার, তাতে অন্তত এই প্রস্তাবগুলো পুরোপুরি বাতিল হওয়ার বা প্রস্তাবিত মাত্রা হ্রাসের বিন্দুমাত্র সম্ভাবনাকে বোঝায় না। কারণ ইতিহাস বলে বেতন বৃদ্ধির প্রস্তাব যখন উঠেছে তা কোনো না কোনো মাত্রায় বাস্তবায়িত হবেই, আর মাত্রা কমে যাওয়ার উদাহরণও বেশ দুর্লভ। তাই প্রস্তাব দেওয়ার সময়ই সার্বিক বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন ছিল। গেট বেঁধে সর্বোচ্চ 144% বেতন বাড়ানোর সুপারিশ অন্তত সেই বিবেচনাবোধের পরিচয় দেয় না। অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যয় তালিকায় বাড়তি 1 লাখ কোটি টাকা যুক্ত করার প্রস্তাবও কোনোভাবেই সুবিবেচনাবোধের পরিচায়ক নয়। সুতরাং বিচার বিবেচনার যে সংশ্লিষ্টতার ঘাটতি ছিল সেটি মোটামুটি স্পষ্ট। অবশ্য দেনেওয়ালাদের যদি গৌরীশ্রেণী মনে করা হয় তবে আলাপ ভিন্ন। সেক্ষেত্রে কে আর দেনেওয়ালার কষ্টের কথা ভাবে? দেনেওয়ালারা তখন কেবলই অর্থের এক অবারিত উৎস হিসাবে হাজির হয়, যেখান থেকে টাকা ওড়াতে কারোই গায়ে লাগে না, বোধহয় সরকারেরও না।